আচ্ছা, আপনারা সবাই নিশ্চয়ই বীর জারা দেখেছেন। হ্যাঁ, শাহরুখ খান আর প্রীতি জিন্টা আছে যে সিনেমাটায়। এবার যদি আমি আপনাদের বলি, আমাদের এই বাংলার বুকেও বীরের মতো একজন প্রেমিক আর জারার মতো একজন প্রেমিকা ছিল, অথচ 80% বাঙালি তাদের সেই অমর প্রেম কাহিনীকে মনে রাখেনি, তাহলে চমকে যাবেন নিশ্চয়ই। ধরুন, আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি জানতে পারেন একজন 63 বছর বয়সী মানুষ তার শৈশবের প্রেমিকাকে বিয়ে করছে, কারণ সেই প্রেমিকা প্যারালাইজড, তার স্বামী মারা গেছে, সন্তান নেই, তাই সেই জেদি প্রেমিক বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল, যৌবনে পারিনি তো কি হয়েছে, আমি এই বুড়ো বয়সেই ওকে বিয়ে করব। এই খবরটা নিশ্চয়ই ভাইরাল হবে, লোকের মুখে মুখে ঘুরে বেড়াবে। কিন্তু তখনই আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে যৌবনকালে কেন বিয়ে হলো না ওই প্রেমিক প্রেমিকার? আর ঠিক এই প্রশ্নের উত্তরটা জানতেই আপনাদের চিনতে হবে স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্তকে, জানতে হবে তার প্রেমিকা লীলা পালের বিষয়ে। নমস্কার, আমি সুজয় নীল। সাইয়ারা দেখে সিনেমা হলে বসে চোখের জল ফেলা জেনজি উল্লাসকর দত্তকে চিনবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই উল্লাসকর দত্তের দেশপ্রেম এবং ভালোবাসার গল্পটা আজও টলিউড বলিউডের সমস্ত লাভ স্টোরিকে বলে বলে 10 গোল দেবে, সেটা আমি বাজি রেখে বলতে পারি। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, এই চ্যানেলে এতদিন মার্ডার মিস্ট্রি, টাইম ট্রাভেল, পৌরাণিক কাহিনী দেখতাম, এবার কি তাহলে লাভ স্টোরি দেখতে হবে? হ্যাঁ, দেখতে হবে, কারণ হিংসা, লাঞ্ছনা এবং বিশ্বাসঘাতকতার এই যুগে একমাত্র ভালোবাসাই পারে গোটা পৃথিবীটাকে আবারও সুন্দর করে তুলতে। আর আজ যে ভালোবাসার গল্পটা আমি আপনাদের শোনাতে চলেছি, তার ধাপে ধাপে ছড়িয়ে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বোমা বিস্ফোরণ, সেলুলার জেলের অত্যাচারের এবং পাগলা গারুদের মতো সাংঘাতিক কিছু অধ্যায়। কিন্তু গল্পের শেষে সেই সবকিছুকে ছাপিয়ে জিতে গেছিল ভালোবাসা। ফলে স্বাধীনতার মাসে এই গল্পটা আপনাদের সামনে তুলে ধরাটা বড্ড জরুরি বলে মনে হলো আমার। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। 1885 সালের 16 এপ্রিল অবিভক্ত বাংলার কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার কালীকচ্ছ গ্রামে জন্ম হল উল্লাসকর দত্তের। উল্লাসকরের বাবা দ্বিজ দাস দত্ত ছিলেন দারুণ মেধাবী একজন মানুষ। তিনি প্রেসিডেন্সি থেকে পড়াশোনা শেষ করে সোজা লন্ডন পাড়ি দেন কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করতে। আর বিদেশ থেকে ফিরে এসে তিনি শিবপুর কলেজে প্রফেসর হিসেবে নিযুক্ত হন। এমন শিক্ষিত পরিবারে জন্মানো উল্লাসকর ছোটবেলা থেকেই ছিলেন বিরাট চঞ্চল। মন দিয়ে পড়াশোনা করলেও খেলাধুলো আর শরীর চর্চার প্রতি দারুণ আগ্রহ ছিল উল্লাসকরের। আর উল্লাসকরের এই অ্যাড্রেনালিন রাশি তাকে একসময় পৌঁছে দিল স্বাধীনতা সংগ্রামের পথে। উল্লাসকর তখন কলকাতার সিটি কলেজে হাই স্কুলের পাঠ্যক্রমে অধ্যয়নরত। সে সময় তিনি স্টার থিয়েটারে স্বাধীনতা সংগ্রামের উপর আয়োজিত একটা সভায় হাজির হলেন। সেই সভার মূল বক্তা ছিলেন বিপিন চন্দ্র পাল। হ্যাঁ, বিখ্যাত লাল বাল পাল ত্রয়ীর পাল ছিলেন এই বিপিন চন্দ্র পাল। উল্লাসকর দত্ত নিজের লেখা বই 12 ইয়ার্স ইন প্রেজেন্ট লাইফে জানিয়েছিলেন, স্টার থিয়েটারের বিপিন চন্দ্র পালের ওই জ্বলন্ত বক্তৃতা ওকে স্বাধীনতা সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করে তোলে। বিপিনবাবু ওই বক্তৃতায় জাতীয় কংগ্রেসের মধ্যে থাকা ইংরেজদের অনুগত সদস্যদের যেভাবে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তা দারুণ লেগেছিল উল্লাসকরের। এরপরেই বিপিন চন্দ্র পালের ফ্যান হয়ে যান উল্লাসকর দত্ত। এর ঠিক কয়েক মাস বাদেই তৎকালীন ভারত বিখ্যাত প্রতিষ্ঠান প্রেসিডেন্সি কলেজের এন্ট্রান্স এক্সাম দেন উল্লাসকর। আর তারপর তিনি কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা করার সুযোগ পান সেখানে। ততদিনে বিপিন চন্দ্র পালের অনুগত শিষ্য হয়ে উঠেছেন উল্লাসকর দত্ত। আর সেই সূত্রেই উল্লাসকরের সঙ্গে আলাপ হয় বিপিন চন্দ্র পালের কন্যা লীলা পালের। লীলা পাল স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালের আদরের কন্যা, পড়াশোনায় তুখোড় মেধাবী, প্রেসিডেন্সি কলেজের কৃষিবিদ্যার ছাত্রী। ডাকাবুকো স্বভাবের উল্লাসকরকে দারুণ ভালো লেগে গেছিল লীলার। উল্লাসকরের চেয়ে বছর খানেকের ছোট ছিলেন লীলা। তিনিও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে বাবা বিপিন চন্দ্র পালের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। ফলে সেই বিপিন বাবুর অন্যতম বিশ্বস্ত সৈনিক উল্লাসকরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে এক ফোঁটাও দ্বিধাবোধ করেননি লীলা। গোটা প্রেসিডেন্সি কলেজ জানত লীলা এবং উল্লাসকরের তুখোড় প্রেমের কথা। শোনা যায় লীলা খেজুরের গুড় খেতে ভালোবাসতেন বলে শিবপুরের বাড়ি থেকে মাথায় করে গুড় নিয়ে হাঁটতে হাঁটতে মানিকতলা সুকিয়া স্ট্রিটে পৌঁছে যেতেন প্রেমিক উল্লাসকর দত্ত। কিন্তু এই প্রেসিডেন্সি কলেজে পড়াকালীনই উল্লাসকর এমন একটা কাজ করে বসলেন যা সাময়িকভাবে আলাদা করে দিল এই প্রেমিক যুগলকে। কি সেই কাজ? এবার সেটাই বলবো। কখনো কাউকে জুতো পেটা খেতে দেখেছেন? আজ থেকে প্রায় 120 বছর আগে গোটা প্রেসিডেন্সি কলেজ দেখেছিল যখন উল্লাসকরের হাতে এক ব্রিটিশ অধ্যাপক জুতো পেটা খাচ্ছিলেন। তাহলে গল্পটা খুলে বলি। সাল 1905 ব্রিটিশ ঔপনিবেশিক সরকার সিদ্ধান্ত নিল বাংলা ভাগ করার। এর প্রতিবাদে সারা দেশ জুড়ে শুরু হলো বিক্ষোভ, ইতিহাসের পাতায় যা বিখ্যাত বঙ্গভঙ্গ আন্দোলন হিসেবে।
এই আন্দোলনে বাংলার যুব সম্প্রদায়, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করল। উল্লাস করও নাম লেখালেন এই আন্দোলনে। এই সময় মিনার্ভা থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতা শুনতে গেছিলেন উল্লাস কর। সেখানে ব্রিটিশ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ধস্তাধস্তি, লাঠিচার্জের মাঝেই গ্রেপ্তার হতে হয় উল্লাস করকে। পরে অবশ্য তিনি জামিন পেয়ে যান। সারা বাংলার রাজনৈতিক উত্তাপ তখন তুঙ্গে। এরই মাঝে প্রেসিডেন্সির ইংরেজি অধ্যাপক রাসেল মাঝে মধ্যেই ক্লাসের মধ্যে ভারত বিদ্বেষী কথাবার্তা ছড়িয়ে দিতেন। একদিন এই কথা কানে গেল উল্লাস করের। ব্যাস, স্বাধীনতা সংগ্রামের উত্তাপে টকবক করে ফুটতে থাকা উল্লাস কর সোজা পায়ের থেকে জুতোটা খুলে ঢুকে পড়লেন ক্লাসরুমে। তারপর টানতে টানতে বের করে আনলেন রাসেলকে, আর গোটা কলেজের সামনে সপাটে জুতো পেটা করতে শুরু করলেন। হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর চপেটাঘাত কাণ্ডের বহু আগেই উল্লাস করের এই চপেটাঘাত কাণ্ড বিখ্যাত ছিল গোটা বাংলায়। এবার এই ব্রিটিশ বিরোধী কাণ্ডের পর খুব স্বাভাবিকভাবেই প্রেসিডেন্সি থেকে বিতাড়িত করা হলো উল্লাস করকে। ফলে তারপর লীলাকে ছেড়ে, শহর কলকাতাকে ছেড়ে উল্লাস করকে পাড়ি দিতে হলো তৎকালীন বম্বের ভিক্টোরিয়া জুবিলি ট্রেনিং ইনস্টিটিউটে। আর এই ইনস্টিটিউটকেই তিনি বেছে নেন ব্রিটিশদের ভিত নাড়িয়ে দেওয়ার কারখানা হিসেবে। কিভাবে বলছি। বম্বেতে থাকলেও স্বাধীনতা সংগ্রামের টানে এবং লীলার সঙ্গে দেখা করতে প্রায় সময় কলকাতায় ছুটে আসতেন উল্লাস কর। এই সময় উল্লাস করের সঙ্গে আলাপ হয় অরবিন্দ ঘোষ এবং বারিন ঘোষের। এই দুজনেই তখন অনুশীলন সমিতির সঙ্গে মতভেদের কারণে যুগান্তর নামক একটা গুপ্ত বিপ্লবী সংগঠনের সূচনা করতে চলেছেন। উল্লাস কর নাম লেখালেন এই যুগান্তরে। সঙ্গী হলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। এবার যেহেতু উল্লাস কর দত্ত রসায়নবিদ্যার ছাত্র ছিলেন, তাই তার উপর দায়িত্ব পড়ল বোমা বানানোর। কিন্তু বোমা বানানোর পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ল্যাবরেটরি প্রয়োজন, সেটা কোথায় পাওয়া যাবে? এখানেই উল্লাস কর দত্ত বেছে নিলেন নিজের ভিক্টোরিয়া জুবিলি ট্রেনিং ইনস্টিটিউটের ল্যাবরেটরিকে। ইনস্টিটিউটের ছাত্র হিসেবে ল্যাবে অবাধ প্রবেশাধিকার ছিল উল্লাস করের। ফলে ব্রিটিশদের ঘরে বসেই ব্রিটিশ বধের ঘুঁটি সাজানো শুরু করে দিলেন উল্লাস কর দত্ত। উল্লাস কর ও লীলার প্রেম কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই আলিপুর বোমা মামলা। কেন? এবার সেটাই বলবো। সেই সময় ব্রিটিশদের একজন কুখ্যাত বিচারক ছিলেন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। নামটা শুনেছেন নিশ্চয়ই। তার একের পর এক পাশবিক রায়দানে অস্থির হয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। কিংসফোর্ডের হাতে কোনো স্বাধীনতা সংগ্রামীর কেস পড়লে তার পরিণতি হতো ভয়ঙ্কর। এবার যুগান্তর দলের সদস্যরা সিদ্ধান্ত নিলেন পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে থাকা এই কুখ্যাত কিংসফোর্ডকে একদম সমূলে উৎপাটন করতে হবে। এই কাজের দায়িত্ব পড়ল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর। প্ল্যান করা হলো কিংসফোর্ডের গাড়িতে বোমা মেরে তার ভবলীলা সাঙ্গ করা হবে। আর সেই বোম বানানোর কারিগরটি কে? উল্লাস কর দত্ত। উল্লাস করের তৈরি করা বোমা নিয়ে বিহারের মুজাফফরনগরে পাড়ি দিলেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। সেখানে গিয়ে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি দুজনেই হরেন সরকার এবং দীনেশ চন্দ্র রায় ছদ্মনামে কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের ধর্মশালায় আশ্রয় নিলেন। ওখান থেকে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি মূলত কিংসফোর্ডের গতিবিধির উপর নজর রাখছিলেন। 1908 সালের 30শে এপ্রিল 3 সপ্তাহ ধরে কিংসফোর্ডের উপর নজর রাখার পর এই দিনটাকে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মিলে বেছে নিয়েছিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য। সেদিন ইউরোপিয়ান ক্লাবে রাত 8:30 অবধি কিংসফোর্ড আর তার স্ত্রী মিলে তাস খেলছিলেন প্রিঙ্গল কেনেডি নামক এক ব্রিটিশ ব্যারিস্টারের স্ত্রী ও মেয়ের সঙ্গে। কিন্তু তাস খেলা শেষ হলে কিংসফোর্ড আর তার স্ত্রী আরো কিছুটা সময় ক্লাবে থাকার সিদ্ধান্ত নেন। ফলে কেনেডির স্ত্রী এবং মেয়ে কিংসফোর্ডের গাড়িতে চেপেই বাড়ির পথে ফেরার জন্য উদ্যত হন। কিংসফোর্ডের গাড়িটা ইউরোপিয়ান ক্লাবের পূর্ব দিকের গেটে পৌঁছতেই আড়াল থেকে বেরিয়ে আসেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। আর তারপরেই ওই গাড়ি নিক্ষেপ করে তারা ছুঁড়ে মারেন উল্লাস কর দত্তের বানানো ওই মারণ বোমা। সঙ্গে সঙ্গে বিকট একটা বিস্ফোরণ হয়। আগুনে ঝলসে কিছুক্ষণের মধ্যেই মারা যান কেনেডি সাহেবের স্ত্রী। অন্যদিকে কেনেডি সাহেবের মেয়ে, দোসরা মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনা ব্রিটিশ শাসকদের ভিত নাড়িয়ে দেয়। তারা পাগল কুকুরের মতো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির খোঁজ শুরু করে। ক্ষুদিরাম পরের দিনই বিহারের সমস্তিপুরের ওয়াইনি রেলওয়ে স্টেশনে ধরা পড়ে যান। অন্যদিকে বিহারের মোকামা স্টেশনে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজের রিভলভার দিয়ে নিজের প্রাণ কেড়ে নেন প্রফুল্ল চাকি। কিন্তু ঘটনাটা হলো বিহারে। তাহলে মামলার নাম আলিপুর বোমা মামলা কেন? বলছি। ক্ষুদিরাম গ্রেপ্তার হওয়ার পর 2রা মে তারিখে 32 নম্বর মুরারি পুকুর বাগানে তল্লাশি করে পুলিশ বোমার কারখানা আবিষ্কার করে এবং বারিন ঘোষ ও উল্লাস কর দত্ত সহ প্রায় 37 জনকে গ্রেপ্তার করে। 1908 সালের 21শে মে আলিপুর আদালতে এই মামলা শুরু হয় বিচারক পিসি বিচক্রফটের আন্ডারে। এরই মধ্যে 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়।
আর তারপর 1909 সালের 6 মে এই বোমা মামলার রায় ঘোষণা করা হয়, যেখানে বারিন ঘোষ এবং উল্লাসকর দত্তকে ফাঁসির সাজা শোনায় ইংরেজ বিচারক। শোনা যায় ফাঁসির সাজা শোনা মাত্র লোকে লোকারণ্য কোর্টের মধ্যে উল্লাসকর দত্ত নাকি চিৎকার করে বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে ওঠেন। কিন্তু নিজের প্রেমিকের ফাঁসির সাজা ঘোষণা হয়েছে শুনে লীলা পালের অবস্থা কেমন হয়েছিল, আর কিভাবে বা তারপর উল্লাসকর ও লীলার জীবনে নেমে এসেছিল এক ভয়ঙ্কর অধ্যায়, এবার সেটাই বলবো। উল্লাসকরের ফাঁসির সাজা ঘোষণা হতেই লীলার সমস্ত কাজ শিখেই উঠল, কারণ উল্লাসকর গ্রেপ্তার হওয়ার কিছুদিন আগেই লীলা ও উল্লাসকর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বিয়ে করবেন, সংসার পাতবেন, একে অপরের জীবনসঙ্গী হয়ে সারাটা জীবন একসঙ্গে কাটাবেন। কিন্তু 1908 সালে উল্লাসকর গ্রেপ্তার হতেই প্রেমিক যুগলের সেই আশায় জল পড়ে যায়। এরপর 1909 সালে উল্লাসকরের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হতেই অস্থির হয়ে পড়েন লীলা পাল। সেই সময় তিনি নাকি সারাদিন শুধু চোখের জল ফেলতেন আর বিধাতার কাছে প্রার্থনা করতেন প্রেমিক উল্লাসকরের বাড়ি ফিরে আসার। বিধাতা লীলার সেই প্রার্থনা শুনলেন। ফাঁসির আদেশ মকুব হল উল্লাসকর দত্ত ও বারীন্দ্র ঘোষের, কিন্তু তার বদলে তারা যে সাজা পেলেন তা যে নরক যন্ত্রণার থেকেও ভয়াবহ হতে চলেছে সেটা বোধহয় সেই সময় বুঝতে পারেননি উল্লাসকর ও লীলা। ব্রিটিশ বিচারক নির্দেশ দিলেন উল্লাসকরকে যাবজ্জীবন কাটাতে হবে আন্দামানের সেলুলার জেলে, মানে কালা পানিতে। কলকাতা থেকে SS মহারাজ জাহাজে চাপিয়ে উল্লাসকর সহ অন্যান্য বন্দীদের পোর্ট ব্লেয়ারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। জাহাজে ওঠার আগে নিজে লীলাকে ডাকাবুকো উল্লাসকর বললেন, চিন্তা করো না, ওরা আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, স্বাধীন ভারতবর্ষের মাটিতেই বিয়ে করব আমরা, অপেক্ষা করবে তো? চোখের জল মুছতে মুছতে উল্লাসকরের হাত দুটো ধরে লীলাপাল বললেন, যতদিন লাগে লাগুক, আমি অপেক্ষা করব। আন্দামানের সেলুলার জেলে বন্দীদের মানুষ ভাবা হতো না, তাই তাদের উপর পাশবিক অত্যাচার করত ব্রিটিশ বাহিনী। এই জেলের কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে প্রত্যেক বন্দীকে আলাদা আলাদা খালি কক্ষে রাখা যায়। সাধারণত বলদরা যে কাজ করত সেই তেলের কল ঘুরিয়ে নারকেল তেল বের করার কাজ করানো হতো বন্দীদের দিয়ে। কেউ ক্লান্ত হলেই তার পিঠে চাবুক পড়তো, কিংবা বন্দুকের বাট দিয়ে তার আঙুল থেঁতলে দেওয়া হতো। প্রবল রোদের মধ্যে এই কাজ করার ফলে কেউ অজ্ঞান হয়ে গেলে তাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হতো ওই কলের সঙ্গে, আর বাকি বন্দীদের বাধ্য করা হতো ওই অবস্থাতেই কলটা ঘোরানোর জন্য। রক্তে ভেজা বন্দীরা ওই কলের সঙ্গে বাঁধা অবস্থায় ঘুরতো, আর ইংরেজ পুলিশরা সেই দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়তো। জেলের ওই পাশবিক অত্যাচার, ইলেকট্রিক শক, পাকস্থলীর ভিতর খিদের আগুন, এই সব কিছু সহ্য করেও জেল থেকে নিজের লীলাকে চিঠি লিখতেন উল্লাসকর। লীলাও জবাব দিতেন সেই সব চিঠির। এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর কাটতে লাগলো, কিন্তু দেশ স্বাধীন হলো না, আর উল্লাসকরও ফিরতে পারলেন না। এরই মধ্যে লীলা পাল গ্র্যাজুয়েট হলেন, লন্ডনে গেলেন, ফিরে এসে চাকরি নিলেন, একের পর এক চাকরি বদল করলেন। বয়স 30 পেরিয়ে গেলেও বিয়ে করলেন না। ইতিমধ্যেই জেলের মধ্যে নিজেই নিজের প্রাণ কেড়ে নিলেন বিপ্লবী ইন্দুভূষণ রায়। তাই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিলেন উল্লাসকর সহ কিছু বন্দীকে মানসিক হাসপাতালে পাঠানো হবে, যাতে তারা ইন্দুভূষণের মতো কোনো কাণ্ড ঘটিয়ে না বসেন। কাউকে কিচ্ছুটি না জানিয়ে উল্লাসকরকে পাঠানো হলো মাদ্রাজের মানসিক হাসপাতালে। তবে ওটিকে পাগলাগারদ বললেও ভুল বলা হবে না। এদিকে সেলুলার জেলের ঠিকানায় একের পর এক চিঠি লিখলেন লীলা, কিন্তু উল্টো দিক থেকে কোনো উত্তর এলো না। উল্লাসকর যে আদতে কোথায় আছেন সেটা তার বাড়ির লোকজনকেও জানানো হলো না, ফলে সবাই ধরেই নিল সেলুলার জেলেই বাদবাকি বন্দীদের মতো হয়তো মারা গেছেন উল্লাসকর। এদিকে লীলার বয়স তখন 40 ছুঁই ছুঁই, বাবা মা সবাই মারা গেছেন। উল্লাসকরের জন্য অপেক্ষা করতে করতে লীলা তখন দিশেহারা। সেই সময় বম্বে নিবাসী নৃপেন বসু লীলাকে বিয়ে করলেন একটা নতুন জীবন উপহার দেবেন বলে। কিন্তু এরপরেই ঘটল সেই অবাক করা ঘটনা। কয়েক বছর পরেই সবাইকে চমকে দিয়ে উল্লাসকর ফিরে এলেন কলকাতায়, আর জানতে পারলেন তার লীলা বিয়ে করে নিয়েছে। লীলার বিয়ের খবর পেয়ে ঠিক কি করলেন উল্লাসকর, আর কিভাবেই বা তিনি নিজেকে সামলালেন এই আঘাত থেকে, এবার সেটাই জানার চেষ্টা করি চলুন। মাদ্রাজের মানসিক হাসপাতাল থেকে কলকাতায় ফেরার পর লীলার ভাই নিরঞ্জনের থেকে উল্লাসকর জানতে পারলেন লীলা বিয়ে করে বম্বে পাড়ি দিয়েছে। সেখানেই কান্দিবালি এলাকায় নৃপেন বসুর সঙ্গে সংসার পেতেছে ও। ব্যাস, দাউ দাউ করে রাগের আগুন জ্বলে উঠল উল্লাসকরের মাথায়। নিজের কাছে থাকা লীলার লেখা সমস্ত চিঠিপত্র জড়ো করে ক্রোধে ফুঁসতে ফুঁসতে মুম্বাইয়ের ট্রেনে চেপে বসলেন উল্লাসকর। মুম্বাইয়ে নেমেই সোজা নৃপেন ও লীলার কান্দিবালির বাড়িতে গিয়ে বাইরে থেকে চিৎকার জুড়লেন উল্লাসকর। সেই চিৎকারে যেমন লীলার প্রতি সাপসাপান্ত ছিল, তেমনই ছিল নৃপেন বসুর প্রতি হুঙ্কার। সেই হুঙ্কার শুনে নৃপেন বসু ভয়ে দরজায় খিল দিলেন। এদিকে লীলা কি করবেন বুঝতে পারছেন না, কারণ তিনি তো জানতেন
তার প্রেমিকটি ইংরেজদের অত্যাচারে প্রাণ ত্যাগ করেছেন, সেই কারণেই তিনি রাজি হয়েছিলেন নৃপেন বসুকে বিয়ে করতে। কিন্তু এত বছর পর আজ সেই প্রেমিকই যখন চোখের সামনে দাঁড়িয়ে পুরনো মেজাজে দাপাদাপি করছে, লীলাদেবীর চোখের জল বাঁধ মানল না, হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। লীলার চোখের জল দেখে সম্বিত ফিরে পেলেন উল্লাসকর। এতক্ষণে লীলার হাতের শাঁখা পলা, মাথার সিঁদুর চোখে পড়ল উল্লাসকরের। ফলে ধীরে ধীরে ঘুম ভাঙা আগ্নেয়গিরির মতো ওই রাগ বদলাতে শুরু করলো প্রবল অভিমানে। তাই নিজের কাঁধের ঝোলা থেকে লীলার লেখা সমস্ত চিঠিগুলোকে মেঝেতে ঢেলে দিলেন উল্লাসকর। আর লীলার সামনেই সেই চিঠিগুলোতে দেশলাই কাঠি দিয়ে আগুন লাগিয়ে এক ঝটকায় বেরিয়ে এলেন কান্দিভালির ওই বাড়ি থেকে। সেদিনই মুম্বাই থেকে কলকাতায় ফেরার ট্রেন ধরলেন উল্লাসকর। কিন্তু কলকাতায় নামার পর আর এই শহরে থাকতে ইচ্ছে করল না তার, কারণ এই শহরেই তো একসময় লীলা আর তিনি প্রজাপতির মতো উড়ে বেড়াতেন। তাই লীলার স্মৃতি বিজড়িত এই শহর থেকে দূরে পালাতে চাইলেন উল্লাসকর। তিনি ফিরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছ গ্রামে, নিজের দেশের বাড়িতে। সেখানে গিয়ে একদম নীরব নিশ্চুপ একটা জীবন কাটাতে শুরু করলেন উল্লাসকর। তিনি বিয়ে করলেন না, কখনো দোকান খুলে, কখনো নিজের কারাজীবন নিয়ে বই লিখেই একাকী কাটাতে লাগলেন এই জীবনটাকে। এরপর দেশ স্বাধীন হলো, সকলের মধ্যে দারুণ আনন্দ। কিন্তু দেশভাগের বিনিময়ে এই স্বাধীনতা অর্জনের বিষয়টা উল্লাসকর মন থেকে মেনে নিতে পারলেন না। তাই তিনি প্রত্যাখ্যান করলেন স্বাধীনতা সংগ্রামের পেনশন ভাতা। কোনো পদের লোভ, রাজনৈতিক ক্ষমতা অর্জনের লোভ কিংবা টাকা কামানোর লোভ কোনোটাই ছিল না উল্লাসকরের মধ্যে। চিরটাকাল তিনি নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসেছিলেন। এভাবেই স্বাধীনতার পর বেশ কিছু বছর কাটলো। একটা দরকারি কাজে কলকাতায় এসে উল্লাসকরের সঙ্গে দেখা হলো লীলার ভাই নিরঞ্জনের। কিন্তু নিরঞ্জন এবারে লীলার বিষয়ে যে খবরটা দিল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না উল্লাসকর দত্ত। কি সেই খবর, এবার সেটাই জানাই চলুন। বহু বছর পর কলকাতায় একটা দরকারি কাজে এসে এক সন্ধ্যায় লীলার ভাই নিরঞ্জনের থেকে উল্লাসকর জানতে পারলেন লীলার স্বামী মারা গেছে। ফলে লীলা এখন বিধবা। অন্যদিকে নার্ভের অসুখে আক্রান্ত হয়ে লীলার দুটো পাই পক্ষাঘাতগ্রস্ত। তাই বিধানচন্দ্র রায়ের নির্দেশে উল্লাসকরের কৈশোরের প্রেমিকা লীলা কলকাতার পিজি হাসপাতালে ভর্তি। নিরঞ্জনের থেকে এই খবর পেয়ে কোনো মতে সেই রাতটা কাটিয়েই পরের দিন সকালে পিজি হাসপাতালে ছুটলেন উল্লাসকর দত্ত। সেখানে গিয়ে নিজের কৈশোরের প্রেমিকা ষাটোর্ধ লীলাকে সবার সামনেই পাঁজাকোলা করে বুকে জড়িয়ে নিলেন উল্লাসকর। কৈশোরের প্রেমিক উল্লাসকরের এহেন কাণ্ড দেখে লীলার মুখ থেকে কথা সরছে না। সে শুধু চোখের জল ফেলছে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে উল্লাসকরের দিকে। এরপর রোজ দিন পিজি হাসপাতালে গিয়ে লীলা সেবা করাটা রুটিনে পরিণত হলো উল্লাসকরের। কিন্তু তারপর উল্লাসকর যে সিদ্ধান্তটা নিলেন তার জন্য লীলা সহ আর কেউই প্রস্তুত ছিলেন না। সময়টা তখন 1948 সালের শেষ দিক। উল্লাসকর দত্তের তখন 63 বছর বয়স। ওই সময় একদিন সবাইকে চমকে দিয়ে উল্লাসকর জানালেন তিনি লীলাপালকে বিয়ে করবেন, আর তারপর বাকি জীবনটা লীলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে স্বামীর মতো যত্ন করবেন। বন্ধু বান্ধব থেকে আত্মীয় স্বজন সবাই আপত্তি জানালো, কিন্তু উল্লাসকর কারো কথা কানে তুললেন না, কারণ তিনি যদি লীলাকে না দেখেন তাহলে কে দেখবে। তাই তারপর স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়েই 63 বছর বয়সী উল্লাসকর দত্ত বিয়ে করেছিলেন বছর 62-র লীলা পালকে। সেই 1909 সালে দেওয়া প্রতিশ্রুতি 1948 সালে পৌঁছে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন প্রেমিক উল্লাসকর। শোনা যায় বিয়ের রেজিস্ট্রেশনে লীলাদেবীর বিধবা পরিচয় দেখে বেজায় খেপে গেছিলেন উল্লাসকর দত্ত, কারণ লীলাকে তিনি নিজের কৈশোরের প্রেমিকা ভাবতেন, অন্য কারো বিধবা স্ত্রী নয়। হ্যাঁ, লীলাদেবীকে ঠিক এতটাই পাগল পাড়া ভালোবাসায় আচ্ছন্ন করে রেখেছিলেন উল্লাসকর দত্ত। তবে বিয়ের পর তিনি লীলাদেবীকে নিয়ে কলকাতায় থাকতে চাননি। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী লীলাকে নিয়ে আসামের শিলচরে সংসার পেতেছিলেন উল্লাসকর দত্ত। লীলার কোমর থেকে নিচের পুরো শরীরটাই অবশ ছিল, তাই তাকে স্নান করানো থেকে খাইয়ে দেওয়া, পোশাক বদলানো থেকে সঙ্গ দেওয়া সবকিছুই একাই করতেন উল্লাসকর দত্ত। বিকেল বেলাটা বড্ড প্রিয় ছিল লীলাদেবীর, তাই প্রতিদিন বিকেলে লীলাদেবীকে কোলে করে ছাদে নিয়ে যেতেন উল্লাসকর। তারপর সন্ধে অবধি ওই ছাদেই একসঙ্গে বসে গল্প করতেন তারা। কখন উল্লাসকর শোনাতেন নিজের বন্দিদশার নরক যন্ত্রণার গল্প, কখন আবার লীলা শোনাতেন নিজের অপেক্ষার অধ্যায়ের গল্প। এভাবেই লীলাদেবীর শেষ নিঃশ্বাস অবধি একজন প্রকৃত সহযোদ্ধা হিসেবে ওর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে গেছিলেন উল্লাসকর দত্ত। লীলাদেবী মারা যাওয়ার কয়েক বছর পর 1965 সালের 17 মে উল্লাসকর দত্ত পৃথিবী ছেড়ে বিদায় নেন। তবে তারপর আজ এত বছর পেরিয়ে গেলেও আসামের শিলচরের অলিতে গলিতে কান পাতলে উল্লাসকর ও লীলাদেবীর বেলা শেষের ওই রূপকথার গল্প শোনা যায়। আপনারা যদি শিলচরে যান তবে এখনো শ্যামাপ্রসাদ রোডে অবস্থিত উল্লাসকর দত্তের প্রতিমূর্তিটা দেখতে পাবেন। এছাড়াও এই স্বাধীনতা সংগ্রামীর সম্মানে শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কাছে
উল্লাসকর দত্ত সরণি নামে একটা রাস্তাও রয়েছে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। একটা বিখ্যাত বাংলা ছবির এই বিখ্যাত সংলাপটাই বারংবার মনে পড়ছিল উল্লাসকর দত্ত ও লীলা পালের এই অমর প্রেম কাহিনীর কথা বলতে গিয়ে। আমরা প্রতি বছর বাংলা ভাষায় এত এত সিনেমা, ওয়েব সিরিজ বানাই, কিন্তু এটাই আফসোস যে বাংলার নিজস্ব এই রূপকথার মতো লাভ স্টোরিটাকে নিয়ে আজ অবধি কেউ কাজ করেনি। এমন দুর্দান্ত একটা প্রেম কাহিনী নিয়ে যদি বাংলার প্রথম সারির পরিচালক এবং অভিনেতারা কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে আমি আশাবাদী যে সেই সিনেমায় একের পর এক শো হাউসফুল হবেই। কিন্তু আমি কেন এত সিনেমা বা ওয়েব সিরিজকে গুরুত্ব দিচ্ছি এটাই ভাবছেন তো? আসলে সিনেমা বা ওয়েব সিরিজই হলো সেই মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা আধুনিক প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলোকে পৌঁছে দিতে পারি। উল্লাসকর দত্তকে কতজন বাঙালি চেনেন এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার, কিন্তু আজ যদি বাংলার কোনো সুপারস্টার এই চরিত্রটায় অভিনয় করেন, তাহলে লোকে উল্লাসকর দত্তকে নিয়ে আগ্রহ দেখাবে, রিসার্চ করবে, খবরের কাগজে আর্টিকেল বেরোবে। ফলে আধুনিক প্রজন্ম বুঝতে পারবে সাইয়ারা কিংবা বীরজারা শুধুমাত্র সিনেমার পর্দার গল্প, কিন্তু বাস্তব জীবনের রক্ত, ঘাম ও কান্নার নোনতা স্বাদ মিশে থাকা উল্লাসকর ও লীলার এই প্রেম কাহিনী 100% সত্যি। আজকালকার এই সিচুয়েশনশিপের যুগে এই প্রেমের গল্পগুলোই পারবে ভালোবাসার উপর মানুষের বিশ্বাস আবারও ফিরিয়ে দিতে। তাই যাই হোক, আমার গল্প এখানেই ফুরোলো, আর নোটে গাছটি আবারও মুড়লো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।